নমস্কার, আমি মৌমিতা। আজ আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম নতুন একটা গল্প। গল্পটা আমার লেখা, ভালোবেসে লিখি তোমাদের জন্য। আজকের গল্পটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না যেন। মহামূল্যবান একটা হিরে, যা মানুষ নিজের কাছে পেতে চায়, অথচ সেই হিরেই টেনে আনছে পরপারের মৃত্যুদূতকে। নেমে আসছে মৃত্যুর বিভীষিকা। কিন্তু কেন, তা জানতে হলে শুনতে হবে আমাদের আজকের নতুন গল্পটা, যেখানে আছে প্রেম, অ্যাডভেঞ্চার, রহস্য, রোমাঞ্চ আর ভয়। তাই সঙ্গে থাকো আর শুনতে থাকো তোমাদের জন্য তৈরি এই চ্যানেলটি, যার নাম অশরীরী, যাদের চায় না দেখা। শুরু করছি আজকের গল্প। গল্পের নাম বিষ তৃষ্ণা। মহানগরী কলকাতা, যার আকাশে বাতাসে ছড়িয়ে আছে বঙ্গ সংস্কৃতির সুর। সেই কোন প্রাচীনকাল থেকে কত সহস্র ইতিহাসকে বুকে জড়িয়ে রেখেছে আমাদের প্রিয় এই শহর। সেই ময়দানের ফুটবল খেলা, বইমেলায় অজস্র মানুষের সমাগম, ভিক্টোরিয়ার চারপাশে প্রেমিক প্রেমিকাদের হাত ধরে হেঁটে চলা, কফি হাউসে ছেলে মেয়েদের আড্ডা, সবই আছে। কলকাতা আছে কলকাতাতেই, স্বমহিমায়। শুধু বদলে গেছে মানুষগুলো। অতীত সাদর আমন্ত্রণ জানিয়েছে আজকের নতুন প্রজন্মকে। এই প্রজন্মের আধুনিক মনস্ক তবে আদ্যপান্ত বাঙালিয়ানা প্রিয় এক যুবক হল প্রিয়াংশু রায়। আত্মীয় পরিজন বন্ধু সবাই ওকে প্রিয় বলেই ডাকে। ওর আসল বাড়ি বসিরহাটে। বাবা মা জেঠু সবাই ওখানে থাকে। চাকরির সুবিধার্থে প্রিয় কলকাতাতেই থাকে ওর নিজস্ব ফ্ল্যাটে। একটি নামকরা সংবাদপত্রের জন্য সাংবাদিকতা করে। চিরকালই ওর প্যাশন ছিল জার্নালিস্ট হওয়া। ও তাই হয়েছে। 10টা 5টা ছকে বাঁধা জীবন ওর ভালো লাগে না। ও চেয়েছিল এমন একটা পেশা যেখানে অজানাকে জানা যাবে, বিপদকে টক্কর দিয়ে জেতা যাবে, অ্যাডভেঞ্চার থাকবে, আনন্দের আর দুঃখের অনুভূতিগুলোর হবে মেলবন্ধন। কোথাও রহস্যের আঁচ করলেই সেই কেসটা হাতে নিয়ে টোটাল নিউজ কভার করার জন্য ব্যস্ত হয়ে ওঠে সে। তাই অনেক সময় বাড়ির বাইরেও থাকতে হয়। আর ওর এই কাজের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হল প্রিয়র সবচেয়ে কাছের মানুষ, ওর সহধর্মিণী সায়নী। সায়নী পেশায় ডাক্তার, যদিও প্রিয়াংশু আর সায়নীর পরিচয় বহু বছরের, সেই স্কুল জীবন থেকে। অনেকটা বাল্যপ্রেম বললেও ভুল হবে না। তবে ওরা প্রেমের পাশাপাশি নিজেদের ক্যারিয়ারটাকেও সমান গুরুত্ব দিয়ে এসেছে।
তাই একদিকে যেমন ওরা ওদের প্রফেশনে প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি ওদের বাল্যপ্রেম থেকে পরিণত ভালোবাসা আর তারপর বিয়ের বন্ধনে বেঁধে সারা জীবনের মতো একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। সারাদিন যার যার প্রফেশনের পরিশ্রমের পর রাতে যখন ডিনার সেরে ব্যালকনিতে এসে বসে দুজনে, একে অপরের সঙ্গে গল্প করে, এই মুহূর্তটা যেন সবচেয়ে বেশি উপভোগ করে ওরা। এই সময়টা যেন শুধু ওদের দুজনের, একদম নিজেদের। প্রিয়াংশু আর সায়নী দুজনেই মোটামুটি সকাল 9টা থেকে 9:30টার মধ্যে বেরিয়ে যায় ব্রেকফাস্ট সেরে নিয়ে। দুপুরের লাঞ্চটা ওরা বাইরেই করে, সায়নী ওর হসপিটালের ক্যান্টিনে আর প্রিয়াংশু ওর অফিস ক্যান্টিনে। তবে ওই খাওয়ার সময়টা ওরা ভিডিও কলে থাকে আর এইভাবে একসঙ্গে দুপুরের লাঞ্চ করে, হোক না ভার্চুয়ালি, তবে একে অপরের সান্নিধ্যটা ওরা উপভোগ করে নিজেদের মতো করে। যাই হোক, সেদিনও প্রিয়াংশু আর সায়নী ওদের নিজেদের গাড়িতে বেরিয়ে পড়ে যার যার কর্মস্থলের উদ্দেশ্যে। যথারীতি সায়নীকে ওর হসপিটাল কম্পাউন্ডের গেটের সামনে ড্রপ করে প্রিয়াংশু ওর অফিসে চলে যায়। দিনটা ছিল বুধবার। প্রিয়াংশু মেন গেট দিয়ে ঢোকার সময় খেয়াল করল একটা পাগলাটে কাগজ কুড়ুনি টাইপের লোক গেটের পাশে জঞ্জাল ফেলার জায়গাটা ঘেঁটে কি সব দেখছে। রাস্তায় এরকম মানুষ তো হামেশাই চোখে পড়ে, কেউ মাথার ব্যামোয়, কেউ আবার পেটের দায় ফেলা কাগজ, প্লাস্টিক এই সব সংগ্রহ করে। তাই প্রিয়াংশুও নিজের মতো অফিসে ঢুকে যায়। কিন্তু জীবন বড় অদ্ভুত। আমাদের চারপাশে অতি সাধারণ যে ঘটনাগুলো ঘটে, কখন যে নিয়তির কালচক্রে সেগুলোই অদ্ভুতুরে হয়ে ওঠে, মানুষ তা বুঝতেও পারে না। যাই হোক, অফিসে যাওয়ার পর কাজের প্রচুর চাপ থাকায় ব্যস্ত হয়ে পড়ে প্রিয়াংশু। টিফিনের সময় সবে একটু রিল্যাক্স হয়ে খেতে বসবে, তাই সায়নীকে ভিডিও কলটা করতে যাচ্ছিল। ঠিক সেই সময় অফিসের ক্যান্টিনে ওর খাওয়ার টেবিল লাগোয়া তেতলার জানলা দিয়ে ওর চোখে পড়ল একটা অদ্ভুত দৃশ্য। ও দেখল সকালে দেখা সেই পাগল টাইপের লোকটা কি একটা জিনিস হাতে নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, যেন লুকোনোর চেষ্টা করছে। দূর থেকে স্পষ্ট দেখতে না পেলেও প্রিয়াংশু দেখল লোকটার হাতের জিনিসটার উপর এক ঝলক সূর্যের আলো পড়তেই সেটা যেন প্রচণ্ড দ্যুতিতে ঝলসিয়ে উঠল। তবে সেটা এক মুহূর্তের জন্য। লোকটা প্রায় সঙ্গে সঙ্গেই সেটাকে নিজের নোংরা জামার মধ্যে ঢুকিয়ে নিয়ে রাস্তা পার হয়ে অন্যদিকে চলে গেল। প্রিয়াংশু বিষয়টাকে অত গুরুত্ব না দিয়ে সায়নীকে ভিডিও কল করে নিজের খাওয়ায় মন দিল। কিন্তু অবাক হওয়ার এই তো সবে শুরু। পরের শনিবার সকালে ব্রেকফাস্ট করতে বসেছে প্রিয়াংশু। সঙ্গে বেরোবার আগে খবরের কাগজে একটু চোখ বুলিয়ে নেয়। আর তখনই দেখল সেই খবরটা। রাতে ফুটপাতে শুয়ে থাকা এক পাগলকে কে যেন ভারী পাথর দিয়ে থেঁতলে দিয়েছে। ওই ফুটপাতেরই এক যুবককে, যে নাকি এই ঘটনার প্রত্যক্ষদর্শী, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। খবরটা যিনি লিখেছেন তিনি প্রিয়াংশুরই বন্ধু বীরেন। খবরটা শোনার পর থেকেই কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল প্রিয়াংশুর। তাই অফিসে পৌঁছেই
আগে গেল বীরেন্দার সঙ্গে কথা বলতে। বীরেন্দা, বীরেন্দা। আরে প্রিয়, এসে গেছো? হ্যাঁ দাদা, বলছি কালকের খবরটা কখন কভার করলেন? অনেক রাতের ব্যাপার তো। আমি জানি তুমি ঠিক জিজ্ঞাসা করতে আসবে। রহস্যের গন্ধ থাকবে আর প্রিয় বাবু আসবে না, এ কখনো হয়? চলো বলছি। ওরা এসে বসল ক্যান্টিনে। বীরেন্দা 2 কাপ কফি অর্ডার করে বলতে শুরু করলেন। আসলে কালকে আমি বাড়ি যাইনি, কিছু ইম্পর্টেন্ট রিপোর্ট তৈরি করার আর্জেন্ট দরকার ছিল, আর রিপোর্ট তৈরি করার জন্য নেসেসারি ডকুমেন্টস সব ছিল অফিসের কম্পিউটারে। আবার সব আমার ল্যাপটপে নিয়ে বাড়ি যাওয়ার থেকে ভেবেছিলাম অফিসে বসেই কমপ্লিট করে দেবো। সেই মতো বাড়িতে বলেও এসেছিলাম তোমার বৌদিকে। তাই ক্যান্টিনের রাতের ডিনার মেরে আমি আর চৌধুরীদা কাজ করছিলাম। তখন ওই রাত 1:10-15 হবে। হঠাৎ খুব বীভৎস একটা চিৎকার শুনলাম, যেন কারুর মরণ আর্তনাদ। যদিও রাতে নিস্তব্ধতা, তবু বুঝতে দেরি হলো না যে কাছে কোথাও কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। তারপরেই লোকজনের চিৎকার, হট্টগোল ভেসে আসতেই দৌড়ে বেরিয়ে দেখতে গেলাম। দেখলাম আমাদের অফিস থেকে বেরিয়ে সামান্য এগিয়ে যে ব্রিজটা রয়েছে, দেখি ব্রিজের নিচে বেশ কিছু মানুষের জমায়েত। দেখতে গিয়ে যা দেখলাম আর শুনলাম, সত্যিই রক্ত হিম হয়ে গেল। দেখলাম একটা ভিখারি টাইপের লোক মরে পড়ে রয়েছে। কে যেন ভারী পাথর জাতীয় কিছু দিয়ে মাথাটা থেতলে দিয়েছে, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। আর তার পাশে বসে অনর্গল অস্বাভাবিক সব কথা বলে চলেছে একটি ছেলে। বলছে যে মেরেছে তাকে নাকি ও দেখেছে, কিন্তু সে কোনো মানুষ নয়। কোনো মানুষ কি হাওয়ায় মিলিয়ে যেতে পারে? তবে প্রকৃতপক্ষে ঘটনাটা কি দেখেছে সেটা আমি জানি না, কারণ ততক্ষণে একটা টহলধারী পুলিশ ভ্যান ওখানে এসে যায় আর ছেলেটাকে কাস্টাডিতে নিয়ে নেয়। আমি ফিরে এসে চটজলদি এই বিষয়ে রিপোর্ট বানিয়ে মেল করলাম প্রিন্টিং প্রেসে, তাই পরের দিনের নিউজের সাথে এটাও ইনক্লুড করে ছাপা হয়। তাই তো সকালের নিউজে খবরটা বেরিয়েছে। দ্যাটস অল আই নো। ব্যাপারটা খুব মিস্টেরিয়াস। দেখি, আজ একটু থানায় যাব। দেখো নতুন কোনো তথ্য পাও কি না। আচ্ছা, এখন চলি, পরে কথা হবে। বীরেন্দা চলে গেলেন। প্রিয়ও ব্যস্ত হয়ে পড়ল অফিসের কাজে। কিন্তু এই অস্বাভাবিক বিষয়টা সারা দিন ঘুরপাক খেতে লাগলো প্রিয়র মাথায়। লাঞ্চের সময় সায়নীকে বলেছে তার আজকে ফিরতে দেরি হবে। অফিস থেকে বেরিয়ে প্রিয় সোজা চলে আসে লোকাল থানায়। থানায় ঢুকেই দেখে বেশ চিন্তান্বিত মুখ নিয়ে ফাইল দেখছেন ওসি তুষার মল্লিক। প্রিয় তার সাথে কথা বলতে যায়। হ্যালো স্যার। ইয়েস, কি দরকার বলুন। স্যার, আমি প্রিয়াংশু, পেশায় জার্নালিস্ট। গতকাল রাতে ব্রিজের ওখানে যে মার্ডারটা হয়েছে সেই ব্যাপারে একটু কথা বলতে চাই। ওকে, বসুন, বলুন কি জানতে চান। আসলে আমি শুনেছি প্রত্যক্ষদর্শী ছেলেটি নাকি বলেছে যে কোনো মানুষ নাকি এ কাজ করেনি, এটা নাকি কোনো অশরীরীর কাজ। এই বিষয়টা ও কেন বলছে আমি ডিটেলসে ওর কাছ থেকে জানতে চাই। আপনি যদি একটু ওর সঙ্গে কথা বলার পারমিশন দেন। অন্য কেউ হলে পারমিট দিতাম না, বাট আপনি জার্নালিস্ট, তাই আপনাকে আমি পারমিশনটা দেব। তাছাড়া আমি নিজেও এতক্ষণ এই কেসের ফাইলটিই দেখছিলাম। তাহলে আমার সঙ্গেই চলুন, দেখি ও আর কি বলে। প্রিয়াংশু আর তুষারবাবু যান ওই ছেলেটির কাছে। ছেলেটার নাম বৈজু, বিহারে বাড়ি। পেটের দায় এখানে পড়ে রয়েছে।
ভ্যানে করে মাল টানে, কখনো বা দিন মজুরি খাটে মিস্ত্রিদের সঙ্গে, যেখানে মাটি কাটা বা বাড়ি তৈরির কাজ হয় সেইখানে। রাতে প্রায় দিনই ওই ব্রিজের নিচে ফুটপাতে আর 5টা ভবঘুরেদের মতো বৈজুও শুয়ে পড়ত। ওই গরিব মানুষের জীবন, যেখানে রাত সেখানেই কাত, অত ভাবলে চলে না। যাই হোক, সেলের দরজাটা খুলে ভেতরে গেলেন তুষারবাবু। সঙ্গে প্রিয়ও রয়েছে। প্রিয় দেখে সেলের ভেতরে এক কোনায় হাঁটু মুড়ে মাথা নিচু করে বসে রয়েছে একটি ছেলে। তুষারবাবু ডাক দিলেন, বৈজু, এ বৈজু, ইধার আও। ডাক শুনে ছেলেটা মুখ তুলে ধীর পায়ে এগিয়ে এলো ওদের দিকে। প্রিয় লক্ষ্য করল ছেলেটার মুখে চোখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। উস্কো খুস্কো চুল, গায়ে একটা ছেঁড়া গেঞ্জি আর পরনে হাফ প্যান্ট। চেহারায় অপুষ্টি আর দারিদ্রতার ছাপ স্পষ্ট। তুষারবাবু ওকে একটু জল খেতে দিলেন, তারপর বললেন, पहले पानी पी लो और फिर बताओ कल रात को तुमने क्या देखा। ঢকঢক করে এক নিঃশ্বাসে খানিকটা জল খেয়ে বৈজু বলতে শুরু করলো, रोज की तरह कल भी हम उस ब्रिज के नीचे वाले फुटपाथ पर सो गए थे सब। कुछ दिनों से मेरे बगल में एक बूढ़ा चाचा रहने लगे थे। वो भी सो गए थे। अचानक जोर से चिल्लाने की आवाज से मैं उठ गया और देखा বৈজুর চোখ মুখ বিস্ফারিত। আতঙ্কে যেন এখনো ঠিক মতো কথা বলতে পারছে না। তুষারবাবু বলে উঠলেন, रुक क्यों गए, बताओ आगे क्या देखा। साहब, मैंने देखा वो बूढ़ा चाचा खून में लथपथ पड़े हुए थे, जैसे उनका सिर किसने बड़ी बेरहमी से कुचल दिया है और उनके पैर की तरफ कोई और खड़ा हुआ है। पूरा शरीर और मुंह काला कपड़े से ढका हुआ था और उसका पैर जमीन पर नहीं था, जैसे जमीन से थोड़ा ऊपर हवा में था। ये देखकर मैं जब चिल्ला उठा तो उसने मेरी तरफ देखा। कोई मुंह नहीं थी, सिर्फ 2 आंखें जैसे आग की तरह दहक रही थी। फिर वो अचानक गायब हो गया। उसी ने बूढ़ा चाचा को मारा है साहब, उसी ने बूढ़ा चाचा को मारा है। मैंने कुछ नहीं किया साहब जी, मैंने कुछ नहीं किया। আরে কেঁদো না, তুমি কিছু না করে থাকলে তোমাকে তো ছেড়েই দেওয়া হবে। এই কথা বলে প্রিয়াংশু আর তুষারবাবু চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেই হঠাৎ বৈজু প্রিয়াংশুকে বলল, बाबूजी, और 2 बात बतानी थी। बूढ़ा चाचा को ना भारी पत्थर जैसी चीजों से डर लगता था। वो कहते थे कि भूकंप में उनका घर टूट गया था। भारी पत्थर दीवारों के नीचे दबकर उनकी बीवी और बेटी का मौत हो गया था इसलिए। पर देखिए, बूढ़ा चाचा को भी किसी ने भारी कुछ चीज़ों से कुचल कर मार दिया और उन दिनों ना उनको कुछ मिला था। एक दिन मैंने देखा उसके बस्ते में से कोई चीज़ चमक रहा है। मैंने पूछा भी, पर उन्होंने कुछ नहीं बोला और ना जाने कि वो उस चीज़ को छुपा कर रखते थे। मुझे भी नहीं दिखाया। मैंने सोचा शायद आईने जैसे कुछ होगा और फिर ये सब। বৈজুর শেষের কথাটা শুনে প্রিয়র বুকটা যেন ছ্যাত করে উঠল। যাই হোক, ওখান থেকে থানার অফিস ঘরে ফিরে এসে তুষারবাবু বললেন, কি বুঝলেন। রিয়েলি মিস্টেরিয়াস। দেখুন, আইনের চোখে ওসব ভূত প্রেত কুসংস্কারের কোনো জায়গা নেই। আইন প্রমাণ বোঝে। তবে ব্যাপারটা বেশ জটিল, কারণ কোনো ভারী পাথর জাতীয় কিছু দিয়েই মারা হয়েছে, বাট সেরকম কোনো জিনিস ঘটনাস্থলে পাওয়া যায়নি। আর এত ভারী কোনো জিনিস ওইটুকু সময় লোপাট করাও সম্ভব নয়। এটাই ভাবাচ্ছে আমাকে। মার্ডার ওয়েপনটা পাওয়া গেলে অন্তত হাতের ছাপটা ট্রেস করা যেত। স্যার, আমি এই ব্যাপারটা নিয়ে একটু ইনভেস্টিগেট করতে চাই। আসলে আমার এইসব রহস্যময় বিষয় নিয়ে
ব্যক্তিগত ইন্টারেস্ট আছে বলতে পারেন। ওকে, অ্যাজ ইউ উইশ। আমরাও তদন্ত চালিয়ে যাব, আর আপনার কোনো দরকার হলে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। ওকে স্যার, আসি তাহলে। থানার থেকে বেরিয়ে বাড়ি চলে আসে প্রিয়াংশু। রাতে যথারীতি প্রিয় আর সায়নী বসে আছে ওদের ব্যালকনিতে। রাতের আকাশ বড্ড ভালো লাগে সায়নীর। হাজার তারার মালায় সাজানো রহস্যময় মেঘ লোকের রাজ্য। মৃদুমন্দ হাওয়া দিচ্ছে আজ। সেই হাওয়ায় ব্যালকনির ধারে ঝোলানো মানি প্ল্যান্টের পাতাগুলো আপন খেয়ালে দুলছে। প্রিয়র বুকের কাছে মাথা রেখে বসে আছে সায়নী। ওর গরম নিঃশ্বাস এসে পড়ছে প্রিয়র গায়ে। পরম আপন এই মুহূর্তেও আজ যেন প্রিয় অনেক বেশি আনমনা। সায়নী সেটা উপলব্ধি করেছে, কিন্তু প্রশ্ন করেনি। সায়নী সব শুনেছে, তাই জানে প্রিয়র আনমনে থাকার অর্থ কী। কিন্তু তাদের একান্ত নিজের এই মায়াবী মুহূর্তে অন্য কোনো চিন্তার প্রবেশের অধিকার নেই। প্রিয়র ওপরে শুধু সায়নীর অধিকার। আর এই মুহূর্তগুলো জেগে থাক শুধুই ওদের ভালোবাসার সাক্ষী হয়ে। এইভাবেই কেটে গেছে বেশ কিছুদিন। পুলিশ তদন্ত করছে, কিন্তু এখনো কিছুই পরিষ্কার নয়। যদিও বইচুকে ছেড়ে দিয়েছে পুলিশ। এর মধ্যেই ঘটল ঘটনাটা। শহরের এক অ্যান্টিক শপের মালিক মাখনলাল চৌরাশিয়া, তার রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে। ওই শপে একটা প্রাচীন আমলের টর্চার বক্স আছে, অনেকটা কফিন বাক্সর মতো দেখতে। তবে তার ভেতরে শত সহস্র সুচালক পেরেক বসানো আছে। প্রাচীনকালে কঠোর রাজারা নাকি প্রতিবাদী লোকজনদের ধরে এই ধরনের বাক্সে ভরে তালা দিয়ে দিত, যাতে ওই সহস্র পেরেকে গীতে ছটফট করতে করতে অপরাধী মারা যায়। জীবন্ত মানুষকে মৃত্যু উপহার দেওয়া হতো এর মাধ্যমে। রাতে দোকানেই ছিলেন তিনি। অন্যদিন বাড়ি চলে যান, তবে কোনো কারণে সেদিন রয়ে গিয়েছিলেন। সকালেও বাড়ি না ফেরায় ওনার ছেলে দোকানে এসে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। দেখে ম্যানেজার বাবু ক্যাশ কাউন্টারের পাশে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর মাখনলাল কোথাও নেই। ম্যানেজার বাবুর জ্ঞান ফিরলে তিনি যা বলেন তাতে সবার চোখ কপালে ওঠার জোগাড় হয়। ম্যানেজার বাবু বলেন, রাতে উনি মাখনলাল বাবুর সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন। উনি তখন সিন্দুকের ঘরে সিন্দুক খুলে কি যেন একটা করছিলেন। হঠাৎ দেখেন ঘরের দরজার কাছে সর্বাঙ্গ কালো কাপড়ে ঢাকা কে যেন দাঁড়িয়ে। ম্যানেজার বাবু সবে ডাকতে যাচ্ছিলেন, এমন সময় সেই অবয়ব আচমকা মাখনলালকে তুলে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
তারপর হ্যাচড়াতে হ্যাচড়াতে টেনে নিয়ে গিয়ে ওই টর্চার বক্সে ঢুকিয়ে আটকে দেয়। প্রচন্ড যন্ত্রণায় মাখনলাল চিৎকার করে ওঠেন। তারপর সব চুপ। তারপর সেই অবয়ব ম্যানেজার বাবুর দিকে তাকায়। শুধু জল জল করছিল তার আগুনের মতো চোখ দুটো। তারপর সেটা মিলিয়ে যায়। এরপর ম্যানেজার বাবুর আর কিচ্ছু মনে নেই। এই ঘটনাটা তুষারবাবু প্রিয়াংশুকে জানিয়েছিলেন। প্রিয়াংশু এই প্রতিবেদনটা তাদের কাগজেও লিখেছে, কিন্তু কোথায় যেন প্রিয়াংশুর বারবার মনে হচ্ছে যে বুড়ো চাচার খুনের ক্ষেত্রে আবার মাখনলালের খুনের ক্ষেত্রেও খুনির বর্ণনাটা যেন একই রকম। কিন্তু কেন? সেই লিঙ্কটা ও কিছুতেই বুঝতে পারছে না। যদিও এ ব্যাপারে তুষারবাবুরও একই মত। সন্ধ্যাবেলা প্রিয় বসে চা খাচ্ছে, সেই সময় আচমকাই ফোন করলেন তুষারবাবু। হ্যালো প্রিয়াংশু বাবু, আপনাকে একটা নতুন বিষয় জানাবো। আসলে এই কেসগুলোতে আপনিও তো ইন্টারেস্টেড, তাই ভাবলাম। হ্যাঁ স্যার, বলুন না। আমরা কালকে মাখনলালের শপটা সিল করার আগে যখন সব জিনিসপত্র খতিয়ে দেখছিলাম, তখন অদ্ভুত একটা জিনিস পেয়েছি। যে সিন্ধুকে উনি শেষবার কি যেন একটা করছিলেন, সেই সিন্ধুকে টাকা পয়সার পাশাপাশি একটা অদ্ভুত জিনিস পাওয়া গেছে। সিন্ধুকের একদম ভিতরে কাপড়ে জড়ানো ছিল ভীষণ মূল্যবান একটি 900 ক্যারেটের হিরে। এত বড় হিরে তো আজকাল সাধারণ মানুষের কাছে থাকার কথাই নয়। ওটার দাম অ্যাপ্রক্স $40 মিলিয়ন। ইটস আনবিলিভেবল। যাই হোক, ওটাকে ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য কিছু টেস্টের জন্য। স্যার, কাল একবার তাহলে আপনার সঙ্গে যাব, হিরেটা একবার দেখব। শিওর? আমি খালি ভাবছি মাখনলালকে খুনি কেন মারলো, আর টাকা পয়সা এমনকি হিরেটাও তো চুরি যায়নি। দেন হোয়াট ইজ দ্য রিজন অফ দিস মার্ডার? সেটা তো আমিও ভেবে চলেছি প্রিয় বাবু। রিয়েলি মিস্টেরিয়াস। ওকে, কাল সকালে দেখা হচ্ছে। রাতে প্রিয়াংশু খালি ভেবে চলেছে। যদিও প্রিয়াংশু চেন স্মোকার নয়, কিন্তু আজ একটার পর একটা সিগারেট জ্বলে উঠছে ওর হাতে। সায়নী এসে বসেছে ওর পাশে। কি ভাবছো বলো তো? আই থিঙ্ক অ্যাবাউট দিস সিরিয়াল মার্ডার মিস্ট্রি। কি তাই তো? ঠিক এখন কোন দিকটা তোমাকে ভাবাচ্ছে? বলা যেতে পারে কি? বলা যায় না। আমিও হয়তো কিছু হেল্প করতে পারি। ভাবছি তো অনেক কিছুই। দেখো, প্রথম পয়েন্ট, সেই ফুটপাতবাসী বৃদ্ধের খুনি এবং মাখনলালের খুনির বর্ণনা একই রকম, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে আততায়ী এক। দ্বিতীয় পয়েন্ট, বৃদ্ধের কাছে এমন কিছুই ছিল না যা পাওয়ার লোভে কেউ তাকে খুন করবে। আবার মাখনলালের কাছে নেওয়ার মতো অনেক কিছুই ছিল, অথচ খুনি মাখনলালকে মারলেও খোলা সিন্ধুকের কিছুতেই হাত দেয়নি। অর্থাৎ খুনের মোটিভ টাকা পয়সা বা মূল্যবান কিছু নয়। তাহলে উদ্দেশ্যটা কি? বিনা কারণে কেন কেউ কাউকে মারবে? থার্ড পয়েন্ট, মাখনলালের কাছে একটা অস্বাভাবিক বড় হিরে পাওয়া গেছে। এমন হিরে সাধারণত রাজা রাজরাদের কাছে অথবা বড় বড় হিরে ব্যবসায়ীদের কাছে ছাড়া থাকা তো সম্ভব নয়। তাহলে সেটা একজন সাধারণ অ্যান্টিক শপের মালিকের কাছে এলো কি করে? ফোর্থ পয়েন্ট, আর সব থেকে পাগলের মতো যে ভাবনাটা আসছে সেটা হলো, আমি ওই বৃদ্ধার হাতে
খুব চকচকে কিছু একটা দেখেছিলাম, যেটা রোদে ঝকমক করে উঠেছিল। আমি তো ভেবেছিলাম আয়না টায়না হবে, কিন্তু এখন ভাবছি সেটা ওই হিরেটা ছিল না তো। কিন্তু ফুটপাতবাসী আত পাগলা লোকের কাছে $1 মিলিয়ন ডায়মন্ড, ইটস জাস্ট ইম্পসিবল। না, ইম্পসিবল না। পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যেটা আপাত দৃষ্টিতে ইম্পসিবল মনে হলেও কে বলতে পারে হয়তো পসিবল। যাই হোক, তুমি তো কালকে যাবে। তুমি তুষারবাবুকে জিজ্ঞাসা করো মাখনলাল কিভাবে হিরেটা পেয়েছিল, সেটা যদি কোনোভাবে জানতে পারো। রাত বেড়েছে, তাই উদ্বিগ্ন মনে ঘরে শুয়ে এপাশ ওপাশ করতে করতে রাত কেটে যায়। ভোরবেলা একটু গভীর ঘুমিয়ে পড়েছিল প্রিয়াংশু। হঠাৎ তুষার বাবুর ফোনে ধরফরিয়ে উঠে বসল সে। হ্যালো। আরে প্রিয়াংশু বাবু, এদিকে তো সাংঘাতিক কাণ্ড। আপনার তো আসার কথা, শিগগির থানায় চলে আসুন। ওকে স্যার, আসছি। খুব চিন্তান্বিতভাবেই প্রিয়াংশু থানায় পৌঁছল। তুষারবাবু পায়চারি করছিলেন। প্রিয়াংশুকে দেখে তড়িঘড়ি এগিয়ে এলেন। কি ব্যাপার বলুন তো? তুষারবাবু ঘটনাটা প্রিয়াংশুকে বলতে লাগলেন। তিনি বললেন যে গতকাল রাতে ওই হিরেটাকে পর্যবেক্ষণ করছিলেন ফরেনসিক ডিপার্টমেন্টের অভিজ্ঞ ধরবাবু। কাজ করতে করতে তিনি রাতে টয়লেটে যান, আর তারপরে টয়লেট থেকে পাগলের মতো ছুটতে ছুটতে আসেন রুমে, আর বলতে থাকেন ওনাকে মেরে ফেলবে। অন্যান্য সহকর্মীরা জিজ্ঞাসা করলে তিনি বলেন যে টয়লেটের আয়নার সামনে যখন তিনি চোখে মুখে জল দিচ্ছিলেন, আচমকা তিনি আয়নায় দেখেন তার নিজের প্রতিচ্ছবি তার দিকে তাকিয়ে হাসছে। তিনি ঘাবড়ে গিয়ে আয়নার কাছে গিয়ে দেখতে গেলে আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে তার গলা টিপে ধরেছিল। তিনি কোনো ক্রমে পালিয়ে এসেছেন। ওনাকে সাইডে একটা জায়গায় শুয়ে পড়তে বলা হয়। ঘটনার আকস্মিকতায় কাজ স্থগিত রেখে সবাই শুয়ে পড়ে ভোরের অপেক্ষায়। তখন ভোররাত হবে। হঠাৎ বিকট এক পুরুষ কণ্ঠের চিৎকারে ঘুম ভেঙে যায় সবার। ঘুম ভেঙে সবাই দেখে ধরবাবু ঘরে নেই। খুঁজতে গেলে দেখা যায় বাথরুমের সামনে তিনি পড়ে আছেন, চোখ দুটো বিস্ফারিত, যেন মৃত্যুর আগে ভয়াল কিছু দেখেছিলেন। গলায় কালশিটের দাগ স্পষ্ট, আর ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে তাজা রক্ত। ঘটনার আকস্মিকতায় সবাই ভয়তে শিউরে ওঠে। ঠিক সেই সময় ওই ডিপার্টমেন্টেরই একজন মহিলা কিছু দেখে অজ্ঞান হয়ে যান। তুষারবাবু প্রিয়াংশুকে নিয়ে পৌঁছে যান ফরেনসিক ডিপার্টমেন্টের অফিসে। ওরা যখন ঢুকছে তখন ধরবাবুর বডিটা বের করা হচ্ছে, তাই ভিড় এড়াতে বিল্ডিংয়ের পেছন দিকের লিফটে করে ওপরে আসে ওরা জিজ্ঞাসাবাদের জন্য। ওরা এসে দেখে অফিসের সবাইকে তখন বসিয়ে রাখা হয়েছে। সবার চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। ইন্সপেক্টর রক্ষিত এতক্ষণ ওনাদের সঙ্গে কথা বলছিলেন। তুষারবাবুকে দেখে এগিয়ে আসেন তিনি। প্রিয়াংশু ইন্সপেক্টর রক্ষিতকে কাল রাতে যে মহিলা অজ্ঞান হয়ে গিয়েছিলেন তার কথা জিজ্ঞাসা করায় তিনি ঘরের বাঁদিকে বেঞ্চের উপর বসে থাকা এক বছর 30-এর মহিলাকে দেখিয়ে দেন। প্রিয়াংশু এগিয়ে যায় সেই দিকে।
হ্যালো ম্যাম, আমি প্রিয়াংশু, জার্নালিস্ট। এই কেসটার ব্যাপারে একটু কথা বলতে চাই। বলুন, কি জানতে চান? আপনার নাম? আমি তিস্তা মিত্র। কাল আপনি অজ্ঞান হয়ে গেছিলেন কেন? গতকাল ধরবাবু বাথরুম থেকে পাগলের মতো ছুটে এসে বলেন, আয়নায় তার প্রতিচ্ছবি নাকি তাকে দেখে হাসছিল, আর তার নিজের প্রতিচ্ছবি নাকি আয়নার থেকে একটা হাত বের করে তার গলা টিপতে চাইছিল। এই কথা শুনে আমরা সবাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমরা নাইট শিফটের সকলে একই ঘরে রাত কাটিয়ে দেব ভেবেছিলাম। ধরবাবুও আমাদের সঙ্গেই ছিলেন। ভোর রাতে সবাই শুয়ে পড়েছিল। আচমকা বিকট মরণ আর্তনাদ শুনে সবাই চমকে উঠি। তারপর সকলে গিয়ে দেখি ধরবাবুর মৃতদেহ। কেউ বুঝে উঠতে পারছিল না কি করবে। তখনই শাহাদা পুলিশকে ফোন করতে গেলেন। আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। আচমকা বাথরুমের সোজাসুজি করিডোরের শেষে সিঁড়ির মুখে দেখলাম বলুন ম্যাম, কি দেখলেন? দেখলাম এক বিশালকায় কালো ছায়া মূর্তি, সর্বাঙ্গ তার কালো বস্ত্রে ঢাকা, যেন অন্ধকারময় ছায়ার মধ্যে থেকে আগুনের মতো জ্বলছে তার চোখ দুটো। তারপর মিলিয়ে গেল সিঁড়ির পাশের আলো আঁধারির মাঝে। আমার মাথাটা কেমন ঘুরে গেল, আর কিছু মনে নেই। আচ্ছা, এর আগে কি এই বিল্ডিংয়ে এমন কোনো ঘটনা ঘটেছে? না। আচ্ছা, ধরবাবুর সঙ্গে তো আপনারা অনেক দিনই পরিচিত। হ্যাঁ, উনি যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। প্রায় 7-8 বছর ধরে চিনি। আচ্ছা, উনি কি কোনো জিনিসকে ভয় পেতেন? মানে কোনো জিনিসের প্রতি কি ওনার কোনো ফোবিয়া ছিল? যদি জানেন একটু বলতে পারবেন? হ্যাঁ, উনি আয়না খুব একটা দেখতেন না। বলতেন ক্রিমিনাল সাইকোলজি বলে কোনো মানুষেরই অত্যধিক আয়নায় মুখ দেখা ভালো না, কারণ আয়নার প্রতিফলনে মানুষের অভ্যন্তরের পজিটিভ এনার্জির থেকে নেগেটিভ এনার্জি সোর্স প্রতিফলিত হয় বেশি, যেটা মানুষের ব্রেনে এফেক্ট করে। এমনকি পার্সোনালিটি ডিসঅর্ডারও ঘটতে পারে। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ। চিন্তা করবেন না, আমরা দেখছি। প্রিয়াংশু উঠে গিয়ে তুষার বাবুকে ডাক দেয়, যেন ওর মাথার মধ্যে ঘটনাগুলোকে সাজিয়ে ফেলতে চাইছে ও। স্যার, আমি এই কেসটা স্টাডি করতে গিয়ে আততায়ী বা খুনের মোটিভের ব্যাপারে যে বিষয়গুলো পয়েন্ট আউট করেছিলাম সেগুলোর একটা কপি আপনাকেও পাঠিয়েছিলাম। আপনি কি সেটা দেখেছেন? হ্যাঁ, বিষয়গুলো আপনি ঠিকই ধরেছেন, বাট হিরেটা এই বিষয়গুলোর সাথে কিভাবে লিঙ্কড সেটা এখনো তদন্ত সাপেক্ষ। 100% লিঙ্কড, কারণ আততায়ী উইদাউট এনি রিজন মানুষকে মারছে, আর ঠিক সেইভাবেই মৃত্যু হচ্ছে যে বিষয় বা বস্তুর প্রতি ওই নির্দিষ্ট ব্যক্তির কোনো ফোবিয়া বা ভীতি আছে। তবে তার আগে হিরেটার বিষয়ে আরও খোঁজ নিতে হবে। বাই দ্য ওয়ে, হিরেটা এখন কোথায়? ওটাকে
ব্যাংকের ভল্টে সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে। সেই জন্য মিস্টার রক্ষিত ওটা নিয়ে পুলিশ ভ্যানে করে বেরিয়ে গেছেন, কারণ কিছুক্ষণের মধ্যেই এই অফিসের এই ফ্লোরটা সিল করে দেওয়া হবে। ঠিক আছে, আমি একটু মাখনলালের দোকানে যাব। হোয়াই নট, চলুন। প্রিয়াংশু আর তুষারবাবু মাখনলালের দোকানের সামনে এসে দেখে দোকান বন্ধ। তাই দোকান লাগোয়া মাখনলালের বাড়িতে যায় ওরা, দেখা করে তার ছেলের সঙ্গে। ওদের দেখে বেরিয়ে আসে মাখনলালের ছেলে রমেশ। তুষারবাবু বলে ওঠেন, রমেশ, কি ব্যাপার, দোকান বন্ধ? हाँ सर, पापा ही वो एंटीक का दुकान देखभाल करते हैं, तो पापा अभी नहीं रहे तई बंद हो गया। मेरा तो अपना बिजनेस है। আচ্ছা, জানতে পেরেছো তোমার বাবাকে কে ওই হিরেটা বিক্রি করেছিল? हाँ सर जी, सेदिन एक लड़का आया था, मैं उसे जानता हूँ। माझे माझे वो पापा के पास आता था पैसा उधार नेওয়ার জন্য। मैनेजर अंकल ने कहा उस दिन खरीदार लोग सब काउंटर पर थे, শুধু वो ही था जो पापा के साथ অনেকক্ষণ আলাদা বাত করেছিল। আর वो चला गया तो पापा वो सिंदूक वाले रूम में चले গেছিল। এই ছেলেটা কোথায় থাকে জানো? আমি पता লাগিয়েছি স্যার, ওর নাম রাজু আছে। সিটি হসপিটালকে পাশ যে বস্তি আছে ওখানে থাকে। প্রিয়াংশু পাশে দাঁড়িয়েছিল। এ কথা শুনে সঙ্গে সঙ্গে তুষারবাবুকে বলল, স্যার চলুন, এখনই যাব। প্রিয়াংশু আর তুষারবাবু সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। পুলিশের ভ্যানে করেই ওরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল ওই বস্তিতে। দু একজনকে জিজ্ঞাসা করে এসে দাঁড়ালো একটা টালির ঘরের সামনে। তুষারবাবু গম্ভীর গলায় ডাক দিলেন, রাজু, রাজু। ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো রোগা চেহারার একটা ছেলে। তুষারবাবুকে একটা নমস্কার ঠুকে বলল, স্যার স্যার স্যার, আপনি এখানে? তুই মাখনলালের দোকানে গেছিলি? না না তো স্যার, যাইনি তো। মাখনলাল যে রাতে খুন হয় সেদিন সকালে তুই গেছিলি ওখানে, কেন গেছিলি? সত্যি বলছি স্যার, আমি যাইনি। তুষারবাবু এক ঝটকায় রাজুর গেঞ্জিটা টেনে ধরে সপাটে একটা চর কষিয়ে দেন আর বলেন, আচ্ছা আচ্ছা, তেদর ক্রিমিনালদের শিরে করেছি, তুই তো চুনোপুটি। আর একবার মিথ্যে বললে এমন কেস দেব না, জেলের ভিতর পচে মরবি। না না না, মারবেন না, মারবেন না, বলছি আমি আসলে মাখনলাল তো খুন হয়েছে, ভয় পেয়ে গেছিলাম। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। তুই কেন গেছিলি সেটা বল। স্যার, আমি সিটি হসপিটালে সুইপারের কাজ করি। সেদিন ওই যে ভিখারি বুড়োটা ব্রিজের নিচে খুন হয়েছিল, তার লাশটা হসপিটালে এসেছিল পোস্টমর্টমের জন্য। আর ওর জিনিসপত্রগুলো ফেলে দিয়ে পুড়িয়ে দেওয়ার দায়িত্ব পড়েছিল আমার উপর। ওই জিনিসপত্রের মধ্যেই আমি একটা বড় কাঁচের মতো দেখতে ঝকমকে পাথর পেয়েছিলাম। ভাবলাম দেখতে ভালো, মাখনলাল বাবু তো পুরনো সুন্দর জিনিসের ব্যবসা করেন, তাই ওনাকে বিক্রি করেছিলাম। স্যার, ভেবেছিলাম 200 থেকে 400 টাকা পাবো, কিন্তু মাখনলাল বাবু 1000 টাকা দিয়েছিলেন। আর কিছুই জানি না, বিশ্বাস করুন। যা, বুঝে গেছি, কিন্তু এলাকা ছেড়ে কোথাও যাবি না, ডাকলে থানায় আসবি। এতক্ষণ প্রিয়াংশু সব শুনছিল।
এবার তুষারবাবুকে বলল, স্যার, মাখনলাল $1,000,000 হীরের জন্য এই বোকাটাকে 1,000 টাকা দিয়েছিল। ভেবেছিল বোধহয় পরে ওই হিরেটাকে জায়গা মতো বেচে লাভ করবে। ফল হলো লোভে পাপ, পাপে মৃত্যু। যাই হোক, একটা কথা পরিষ্কার, হয়তো কেউ ওই হীরের হাত থেকে বাঁচার জন্য ডাস্টবিনে ফেলে দিয়েছিল, আর ওই ভিখারি বৃদ্ধ সেটাকে পেয়েছিল। স্যার, এই হিরেটা যার কাছেই গেছে সেখানেই ঘটেছে কালের হানা, মৃত্যুর আবাহন। এই হীরের রহস্য আমাকে জানতেই হবে। কিভাবে? স্যার, বিজ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয় প্যারানর্মাল ইউনিভার্স, যা আমাদের চিন্তার বাইরে। তবে এমন একজন আছেন যার গণ্ডি সেই জগতে, তিনিই আমাকে হেল্প করতে পারবেন। একটা কেস স্টাডি করতে গিয়ে ওনার সঙ্গে আলাপ হয়েছিল। এখনই আমি তার কাছে যাব, প্রায় 2 ঘন্টার রাস্তা। এখনই যাব। ওকে, আপনি আপনার মতো চেষ্টা করুন, কিছু দরকার হলে জানাবেন। তুষারবাবু চলে গেলেন, আর প্রিয়াংশু একটা ক্যাব বুক করে চলল তার গন্তব্যের দিকে। তখন দুপুর গড়িয়ে সন্ধে নামছে। প্রিয়াংশু সায়নীকে ফোন করে জানিয়ে দিল যে সে রাতে ফিরতে পারবে না। শহর ছাড়িয়ে বেশ দূরে একটু নিরালা একটা জায়গায় বেশ বড় বাগানে ঘেরা একটা দোতলা বাড়ির সামনে যখন প্রিয়াংশু এসে দাঁড়ালো, তখন শীতের সন্ধ্যার কুয়াশায় ঢাকতে শুরু করেছে চারিদিক। দরজায় নক করতেই দরজা খুললেন ফর্সা এবং ছিপছিপে চেহারার মাঝবয়সী একজন ভদ্রমহিলা, মিস এলিনা ডিসুজা। প্রিয়াংশুকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেই তিনি বললেন, আরে প্রিয়াংশু, ভেতরে এসো, আমি স্যারকে ডেকে দিচ্ছি। খানিকক্ষণ বাদে এলেন এক দীর্ঘদেহী মানুষ। উনি হলেন মিস্টার সমরেশ দত্ত। প্রিয়াংশু তার সঙ্গে হল ঘরে গিয়ে বসল। ঘরের এক কোণে ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। হলঘরের একদিকের দেওয়াল জোড়া আলমারি ভর্তি বিভিন্ন ভাষার বই, বেশিরভাগই অতি প্রাকৃত জগৎ এবং সেখানকার বিভিন্ন অলৌকিক ক্ষমতাসম্পন্ন ক্রিচারদের নিয়ে লেখা। ঠিক তার উল্টো দিকের আলমারিতে সাজিয়ে রাখা অদ্ভুত সব বস্তু, একটা রূপোর গজাল, হাতির দাঁতের তৈরি সুচালো ছুরি, কালো কাপড়ে তৈরি একটা অদ্ভুত পুতুল যেটাকে কড়ির মালা আর লাল সুতো দিয়ে বাঁধা রয়েছে। রয়েছে সংরক্ষিত আরও বিভিন্ন কার্সড অবজেক্ট যেগুলো স্পর্শ করার নিষেধ। আর রয়েছে 5টা নরমুণ্ড যেগুলোর দিকে চোখ গেলেই বুকটা যেন কেঁপে ওঠে। হ্যালো স্যার, কেমন আছেন? ভালোই। আমার জগৎ নিয়ে তা বলো, তোমার প্রশ্নের কাঁটা এবার কোথায় আটকেছে? প্রিয়াংশু এই সিরিয়াল মার্ডার এবং হিরেটার সম্পর্কে সব কিছু জানায় সমরেশবাবুকে। সমরেশবাবু সবটা শুনে প্রথমেই ডাক দিলেন মিস এলিনাকে। এলিনা হলেন সমরেশবাবুর অ্যাসিস্ট্যান্ট। সমরেশবাবু ওনাকে কিছু একটা বললেন, আর সঙ্গে সঙ্গে মিস এলিনা চলে গেলেন সেই ঘর থেকে। এরপর খানিকক্ষণ বাদে ফিরে এসে তিনি সমরেশবাবুকে বললেন, স্যার, সব জিনিস রেডি করে রেখেছি, আপনি দেখে নিন। সমরেশবাবু উঠে গিয়ে একটা জল ভর্তি গোলাকার পাত্র নিয়ে এসে রাখলেন ওদের চেয়ারের সামনে থাকা টি টেবিলটার ওপরে।
তারপর ওটার ওপর ছড়িয়ে দিলেন শুকনো কিছু পাতা আর রক্তের মতো দেখতে অদ্ভুত এক ধরনের তরল। তারপর একটা নরমুণ্ড এনে বসিয়ে দিলেন ওই পাত্রটার ঠিক মাঝখানে। তারপর নিজের মনে কোনো এক অজানা ভাষায় কী সব বলতে লাগলেন। কিছুক্ষণ এভাবে চলার পর তিনি চোখ বুজলেন এবং ওই নরমুণ্ডের উপর হাত স্পর্শ করে বলতে শুরু করলেন। প্রায় 150 বছর আগে ওই হিরেটা ছিল এক রাজপরিবারের সম্পদ। ওই হিরেটা তখন শোভা পেত রাজপরিবারের মন্দিরের প্রতিষ্ঠিত বিশালাকায় শিব মূর্তির ত্রিনয়নে। কিন্তু তৎকালীন রাজার আপন সহোদর ভাই ওই হিরেটার লোভে সেটাকে চুরি করার চেষ্টা করে। রাজা জানতে পেরে নিজের ভাইকে হেন পাপ কাজ না করার জন্য আটকানোর প্রাণপণ চেষ্টা করেন। কিন্তু লোভে অন্ধ মানুষের হৃদয়ে সহানুভূতির পরিবর্তে বাসা করে ফেলে নৃশংসতার কালো ছায়া। এক রাতে নিজের পুরো পরিবারকে তলোয়ার দিয়ে কুপিয়ে খুন করে ওই বিশালাকায় হিরেটা নিয়ে পালায় সে। রক্তাক্ত অবস্থায় শেষ নিঃশ্বাস নিতে নিতে মৃত্যু পথযাত্রী রাজা অভিশাপ দেন, যে হীরের জন্য তার বংশ নিশ্চিহ্ন হয়ে গেল, সেই হীরে যার কাছেই যাবে সেখানেই টেনে নিয়ে আসবে মৃত্যুর অভিশাপ। ঈশ্বরের আশীর্বাদের পরিবর্তে তা টেনে আনবে শয়তানের দৃষ্টি। স্বয়ং শয়তান মৃত্যুদূত হয়ে নেমে দেখা দেবে তাদের জীবনে। এতদূর বলার পর সমরেশবাবু চোখ খোলেন। প্রিয়াংশুর দিকে তাকিয়ে বলতে থাকেন তিনি, হীরে যতই দামি হোক না কেন, হীরক খণ্ড হল প্রচণ্ড বিষ, আর সেই বিষাক্ত হীরের বিষ তৃষ্ণায় মানুষের প্রাণ নিয়ে সেই প্রাচীন অভিশাপকেই সত্য প্রমাণিত করে চলেছে, যার হাত থেকে সেই রাজার লোভী ভাইও নিস্তার পায়নি, আর আজও কেউ নিস্তার পাবে না। সমরেশবাবুর কাছ থেকে এই বিষাক্ত হীরের প্রাচীন অভিশাপের কথাটা জানার পরে প্রিয়াংশু বলে ওঠে, বুঝেছি স্যার, কিন্তু সমস্যা থাকলে তার সমাধানও তো থাকবে। তা থাকবে, আছেও, কিন্তু পথ বড়ই কঠিন। সে হোক, এত মানুষের জীবন বেঘরে চলে যাচ্ছে, আমাকে এর শেষ করতেই হবে। আপনি কি বলতে পারবেন কিভাবে এই অভিশাপকে শেষ করা যায়? দাঁড়াও, দেখছি। সমরেশবাবু উঠে গিয়ে বইয়ের তাক থেকে প্রাচীন আমলের একটা পুঁথি নামিয়ে নিয়ে এলেন। বইটার ওপরে প্রাচীন কোনো হরফে কিছু লেখা রয়েছে আর বিচিত্র সব আকৃতি আঁকা। সমরেশবাবু বললেন, পৃথিবীর বিভিন্ন কার্সড অবজেক্ট এবং সেই কার্স থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেই বিষয়ে এই বইটা লেখা। একজন নামকরা রোমান প্রিস্ট এই বইটা লিখেছিলেন। সমরেশবাবু বইটা উল্টে পাল্টে দেখছিলেন, যাতে এই অভিশপ্ত হীরেটার থেকে সাপ মুক্তির কোনো উপায় তিনি দিতে পারেন। ঘড়ির কাঁটা টিক টিক করে এগিয়ে চলেছে। প্রিয়াংশু বসে আছে চুপ করে। আচমকা সমরেশবাবু মুখ তুলে বললেন, আপনার আজকে রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে, আপনি রেস্ট করুন, দেখি কি করতে পারি। প্রিয়াংশু অন্য ঘরে গিয়ে এই অদ্ভুত কেসটা নিয়ে ভাবতে থাকে। সায়নীকে কল করে খানিকক্ষণ কথাও বলে। এদিকে ক্রমশ রাত বাড়ছে। সেই সময় মিস ইলিনা এসে বললেন, প্রিয়াংশু, চলো রাতের ডিনার সেরে নাও। স্যার ইদানিং রাতে বিশেষ কিছু খান না, ওনার জন্য খালি একটু স্যুপ ওনার স্টাডি রুমে দিয়ে এসেছি। রাতের খাওয়া শেষ করে শুয়ে পড়ে প্রিয়াংশু। আজ এই এত বড় বাড়িতে 3টে মাত্র প্রাণী, সমরেশবাবু, মিস এলিনা এবং
প্রিয়াংশু নিজে। শুয়ে পড়েছে ঠিকই, কিন্তু ঘুম আসে না প্রিয়াংশুর। আজ যেন এই পুরো বাড়িটায় এই নিশুতি রাতে বিরাজ করছে এক চরম নিস্তব্ধতা। এই রাতের প্রত্যেকটা প্রহর যেন কিছুতেই কাটতে চাইছে না। বারবার মনে হচ্ছে প্রিয়াংশুর বিগত কয়েকদিনের ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা। ও খালি ভাবছে ওই হিরেটা যেন একটা মৃত্যু ফাঁদ, আর সেই ফাঁদে যারাই আটকেছে তাদের জন্য এসে গেছে মৃত্যুর পরোয়ানা। সমরেশবাবু কি সত্যি পারবেন এই মরণ ফাঁদ থেকে মুক্তির কোনো উপায় বার করতে? নিচের তলায় পুরনো আমলের ঘড়িটায় ঢং ঢং করে ঘন্টা পড়ল। রাত 2টো। প্রিয়াংশু অধৈর্য হয়ে উঠে পড়ে বিছানা ছেড়ে। ও জানে সমরেশবাবু যখন তখন ডিস্টার্ব করা পছন্দ করেন না, কিন্তু তা সত্ত্বেও গুটি গুটি পায়ে বিছানা ছেড়ে উঠে পড়ে এগিয়ে যায় দেয়ালের গায়ে ঝোলানো ওর উইন্ডচিটারটার দিকে। শীতের রাত। উইন্ডচিটারটা গায়ে দিয়ে পায়ে পায়ে গিয়ে পৌঁছয় সমরেশবাবুর স্টাডি রুমের বাইরে। দরজাটা ভেজানো, ভেতর থেকে স্মিত আলো আসছে। প্রিয়াংশু দোনো-মনো করতে থাকে। এত রাতে ভেতরে যাওয়াটা ঠিক হবে কিনা ভাবছে। এমন সময় হঠাৎই সমরেশবাবুর গলা ভেসে আসে। প্রিয়াংশু ঘরে ঢুকে দেখে সমরেশবাবু ফায়ার প্লেসের সামনে বসে আছেন। চুরুট ধরিয়েছেন একটা। তাকে দেখতে পেয়ে প্রিয়াংশু বলে ওঠে, আসলে চিন্তায় ঘুম আসছিল না। সেটাই স্বাভাবিক। বসুন আর ঠান্ডা মাথায় শুনুন। দেখুন, যে কোনো জিনিস যেখান থেকে সৃষ্টি হয় ঘুরে ফিরে বিলীন হয়ে যায় সেখানে। এই পৃথিবীর স্থাবর অস্থাবর, জাগ্রত সুপ্ত, জীবিত বা নির্জীব সব কিছুই যা পৃথিবীতে সৃষ্টি হয়েছে ধ্বংস হয়ে মিশে যায় এই পৃথিবীতে। আমরা জন্মেছি এই প্রকৃতিতে, আবার বিলীনও হয়ে যাব এই প্রকৃতিতেই। একইভাবে ওই হিরেটা ছিল ওই জমিদার বাড়ির মহাদেবের ত্রিনয়নে। বছরের পর বছর সেটা ছিল মহাকালের সম্পদ। ওই পৃথিবীর কালচক্রের নিয়ন্ত্রক হলেন স্বয়ং মহাকাল। সর্বতন্ত্র মন্ত্র অভিশাপ সব কিছুই ধ্বংসের অধীশ্বর মহাকালের আগুনের মতো পরম যোগশক্তির আধার ওই ত্রিনয়নেই বিলীন হয়ে যাবে। কিন্তু স্যার, সেই জমিদার বাড়ি তো আর নেই, সেই প্রাচীন শিবমূর্তিও আর নেই, সবই তো কালের গর্ভে চলে গেছে। তাহলে এই অভিশপ্ত হিরেটাকে মহাকালের কাছে কিভাবে অর্পণ করব? সে রাস্তা কঠিন, কিন্তু রাস্তা আছে। তার জন্য যেতে হবে সেই প্রাচীন মন্দিরে, যা আজও অনেকাংশেই লোকচক্ষুর আড়ালে। সম্পূর্ণ তন্ত্র মতে কালভৈরব মহাকাল যেখানে পূজিত হয়। সমরেশবাবু কোথায় যেতে হবে এবং কি করতে হবে সব প্রিয়াংশুকে বুঝিয়ে দেন। প্রিয়াংশু পরের দিন বাড়ি ফিরে এসে সায়নীকে সবটা জানায়, আর তুষারবাবুও সব শুনে জানিয়ে দেন তিনিও প্রিয়াংশুর সঙ্গেই যাবেন। সেই মতো সব ব্যবস্থাও করা হয়। গন্তব্যে পাড়ি দেওয়ার আগের দিন তুষারবাবু একটা সিল করা বাক্স আর রুকস্যাক নিয়ে চলে আসেন প্রিয়াংশুর বাড়িতে। যথারীতি পরদিন সকাল থেকেই তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন। জিনিসপত্র গোছাতে গোছাতেই আচমকা প্রিয়াংশু খেয়াল করে যে বাক্সটা
তুষারবাবু শিল করে সঙ্গে করে এনেছিলেন সেই বাক্সের শিলটা খোলা। আতঙ্কে কেঁপে ওঠে ওর বুকটা। ও তাড়াতাড়ি সায়নীকে ডাকে। সায়নী, সায়নী, তুমি কি সিলটা খুলেছো? হ্যাঁ, কেন বলো তো? এটা তুমি কি করলে? তুমি তো সবটাই জানো, তাও কেন ওটা সংস্পর্শে গেলে? তুমি নিজেও জানো না তুমি নিজের কি বিপদ ডাকলে। আসলে আমি ভেবেছি আমি তো ওটা নিজের কাছে রাখছি না, শুধু একটু দেখলে কি ক্ষতি হবে, শুধু দেখার জন্যই। তুমি কি ওটাকে টাচ করেছো? হ্যাঁ, দেখে তো আবার রেখে দিয়েছি। ওহ গড। প্রিয়াংশু সঙ্গে সঙ্গে ফোন করে সায়নীর বেস্ট ফ্রেন্ড তৃণাকে। আধ ঘন্টার মধ্যে চলে আসে তৃণা। কি হয়েছে প্রিয়দা? এনিথিং আর্জেন্ট? ফোনে তোমার গলাটা খুব টেন্স শোনালো। প্রিয়াংশু সংক্ষেপে সব বিষয়টা তৃণাকে জানায় আর বলে দেয়, বুঝতে পারছিস তো, সায়নী ওটাকে টাচ করেছে, তাই সায়নীর সঙ্গে এমন অস্বাভাবিক অনেক কিছুই ঘটতে পারে, যার জন্য ওর যে কোনো বড় বিপদ এসে যেতে পারে। তাই আমি না ফেরা পর্যন্ত তোকে ওর কাছেই থাকতে হবে। কোনো অসুবিধা বুঝলে আমাকে ফোন করবি। ইতিমধ্যে সমরেশবাবু প্রিয়াংশুর কাছ থেকে ফোনে সবটা শুনে মিস ইলিনাকে পাঠিয়ে দিয়েছেন। তিনি এসেই বাড়ির প্রত্যেকটা জানলা আর দরজার এন্ট্রান্সে কি একটা অদ্ভুত চিহ্ন আঁকলেন। নিজের ব্যাগ থেকে একটা ত্রিশূলের মতো তাবিজ বের করে পরিয়ে দিলেন সায়নীকে, আর একটা শিশিতে কিসের যেন জল রাখা, সেটা তৃণাকে দিয়ে বললেন সন্ধ্যের পর থেকে সকাল এই সময়টা চোখ কান খোলা রাখতে, কোনো অসুবিধে হলে এই পবিত্র মন্ত্রপুত জলটা গণ্ডির মতো চারিদিকে ছেটাতে আর ফোন করে জানাতে। এরপর ইলিনা চলে গেলেন। শুধু যাওয়ার আগে প্রিয়াংশুকে বলে গেলেন, প্রিয়াংশু, ইউ অল আর রিয়েলি ইন ডেঞ্জার, স্পেশালি ইউর ওয়াইফ। তাই স্যার যেটা করতে বলেছেন খুব তাড়াতাড়ি করো। ইউ আর ডিলিং অ্যাগেইনস্ট আ ডেঞ্জারাস রিপার, অ্যান্ড দ্যাট ডায়মন্ড ইজ আ ডেঞ্জারাস কাস্ট অবজেক্ট। বি কেয়ারফুল মাই ব্রাদার, অ্যান্ড মে গড ব্লেস ইউ। তুষারবাবু আর প্রিয়াংশু বেরিয়ে পড়ল তাদের গন্তব্যের দিকে। ওরা চলেছে হিমাচলের কিন্নরের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে আছে এক প্রাচীন শিব মন্দির। লোক চক্ষুর আড়ালে সেখানে মহাকাল মহেশ্বরকে তন্ত্র মতে পূজা করেন সন্ন্যাসীরা। ট্রেন ও গাড়িতে দীর্ঘ জার্নির পর ওরা পৌঁছল হিমাচল প্রদেশের কিন্নর ডিস্ট্রিক্টে। সেখান থেকে এবার ট্রেকিং রুট। আশপাশের প্রকৃতিতে বইছে রূপের বন্যা। বরফের চাদরে ঢাকা বিস্তীর্ণ পর্বতের সারি কুয়াশার চাদরে ঢেকে আছে বেশিরভাগ সময়। হিমেল হাওয়ার স্পর্শে যেন প্রকৃতি তার বুকে হাতছানি দেয়। কিন্তু এত সুন্দর এই পরিবেশেও প্রিয়াংশুর ভালো লাগছে না। ওর মন পড়ে আছে সায়নীর কাছে। তৃণা ফোন করেছিল। এই দুদিনই রাতের বেলায় বাড়িতে অস্বাভাবিক কিছুর উপস্থিতি টের পেয়েছে ওরা। যেন অনাহত কেউ প্রবেশের চেষ্টা করে চলেছে অবিরত। দরজা জানলার শব্দ, ছাদে হাঁটা চলার শব্দ, সারা রাত ঘুমোতে পারেনি ওরা। যাই হোক, সব ব্যবস্থা করে পরের দিন সকালে প্রিয়াংশু আর তুষারবাবু যাত্রা শুরু করে
সেই প্রাচীন মন্দিরের উদ্দেশ্যে, যেখানে কাল ভৈরব মহাকাল পূজিত হন। ওখানকার অঘরী তান্ত্রিকেরা সেবায়িত থেকে মহাকালের পূজা করেন বলে এই মন্দিরের মহাদেবকে অঘরেশ্বর মহাদেবও বলা হয়। পুরোটাই ট্রেকিং রুট, বেশ দুর্গম সংকীর্ণ রাস্তা। সেই রাস্তা ধরে হেঁটে চলেছে ওরা। কখনো কঠিন চড়াই, মধ্যে মধ্যে বয়ে চলেছে ঝর্ণাধারা, কোথাও কোথাও সংকীর্ণ ব্রিজ, আবার কোথাও পিচ্ছিল পাথরের উপর দিয়ে চলতে হচ্ছে। প্রকৃতি যেমন সুন্দর, তেমনি সংকীর্ণ চড়াইয়ের পথে এতটুকু ভুল হলে সাক্ষাৎ মৃত্যু। নেপালি গাইডের সঙ্গে সারাদিনের দুর্গম ট্রেক করার পর প্রিয়াংশু আর তুষারবাবু এসে পৌঁছল সেই মন্দিরে। পাহাড়ের সন্ধ্যা নামে তাড়াতাড়ি। মন্দির প্রাঙ্গণে তখন আলো আঁধারির খেলা। ওদের চোখে পড়ে এক বিশাল শিব মূর্তি। নেপালি গাইড চলে যায় আর ডেকে নিয়ে আসে এক দীর্ঘদেহী জটা জুটোধারী লাল শালু পরিহিত তান্ত্রিককে। নেমে আসেন তিনি, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে রক্তচন্দনের তিলক, চোখ দুটো লাল। গম্ভীর গলায় তিনি বললেন, আমি জানি তোরা আসবি। অঘরেশ্বর মহাদেব খুব জাগ্রত। মহাকাল রুদ্রদেবের সম্পদকে ধারণ করার ক্ষমতা কোনো মানুষের নেই। আয়, চল বেটা। প্রিয়াংশুকে ডাক দেন সেই দীর্ঘদেহী তান্ত্রিক। এগিয়ে যায় সে, সঙ্গে তুষারবাবুও। তুষারবাবুর হাতে ধরা সেই বাক্সটা, যার মধ্যে তারা এনেছে মহাকালের সেই অভিশপ্ত হিরেটাকে। ততক্ষণে চাঁদ উঠেছে মধ্য গগনে। মহাকালের মূর্তির কাছে নিয়ে গিয়ে তিনি মূর্তির নিচের বেদির দিকে নির্দেশ করেন। প্রিয়াংশু দেখে সেখানে কিছু একটা লেখা আছে। বেদির সামনের স্মিত প্রদীপের আলোয় প্রিয়াংশু পড়ার চেষ্টা করে। 0 থেকে 09, দিকে দিকে দ্বন্দ্ব, কালের বেশি কালের জটে, নয়ত্রিনে ধন্দ, চন্দ্র মস্তে পিনাক পানি, এলো কেশির চরণ, স্পর্শ শুধু দেখলে পাবে, ধরলে যাবে কুবের দুয়ার হরণ। এর মানে কি? মহাকাল যার হাত থেকে তার জিনিস ফেরত দিতে চাইবেন, সেই এর মানে বুঝতে পারবে। এর মানে বুঝলেই বুঝতে পারবি। তুষারবাবু আর প্রিয়াংশু চেষ্টা করতে থাকে সেই ধাঁধার মতো করে লেখা কথাগুলোর মানে উদ্ধার করার। ইতিমধ্যেই ফোন এসেছে তৃণার। প্রিয়দা, হঠাৎ প্রচন্ড ঝড় উঠেছে। দরজা জানলা প্রচন্ড শব্দ হচ্ছে। হঠাৎ ব্যালকনির দরজাটা খুলে যায়। কে এসে দাঁড়িয়েছে ওখানে, সর্বাঙ্গ কালো কাপড়ে ঢাকা। খালি দেখতে পাচ্ছি ওটা চোখটা আগুনের মতো জ্বলছে। আমি চারদিকে জল ছিটিয়েছি। শাইনি কেমন একটা করছে প্রিয়দা। ওকে কে যেন ডাকছে, বেরিয়ে যেতে চাইছে ও বারবার। আমি ওকে ছাড়ছি না। তোমরা যা করার তাড়াতাড়ি করো প্রিয়দা। তুই সায়নীকে ছাড়িস না, আমি দেখছি কি করতে পারি। তুষারবাবু আর প্রিয়াংশু চেষ্টা করে চলেছে সমানে। এক এক মুহূর্ত যেন পাহাড়ের সমান। সারা দিনের পরিশ্রমে শরীর যেন আর দিচ্ছে না। এই ঠান্ডাতেও প্রিয়াংশুর মুখে যেন বিন্দু বিন্দু ঘাম জমে উঠছে। রাত
বাড়ছে। হাত ঘড়িতে দেখল রাত 12টা। হঠাৎ করে চাঁদের আলোর রশ্মি এসে পড়েছে শিব মূর্তির কোনাকুনি থাকা দেবী মূর্তির ওপরে। হঠাৎ করে প্রিয়াংশু বলে ওঠে, পেয়েছি তুষারবাবু, পেয়েছি। শূন্য থেকেও শূন্য নয়, অর্থাৎ নিকষ কালো মহাশূন্য, রাতের আকাশ। কিন্তু আজ সেটা শূন্য নয়, সেখানে উঠেছে শূন্যের মতোই নিটোল গোলাকৃতি চাঁদ। কালের বেশি কালের জটে, অর্থাৎ জটা জুটোধারী মহাকাল। নয়ত্রিনে ধন্দ, অর্থাৎ মহাকালের ত্রিনয়নে সব ধন্দের উত্তর। চন্দ্র মস্তে পিনাক পানি, অর্থাৎ মহাকালের পিনাক। ত্রিশূলের মাথায় যখন চন্দ্র অবস্থান করবে, এলো কেশির চরণ, অর্থাৎ সেই সময় ওই চন্দ্রের রশ্মি স্পর্শ করবে ওই আলোলায়িত কুন্তলা দেবীর চরণ। দেখলে পাবে, ওইখানেই দেখতে হবে। এতদূর বলে প্রিয়াংশু দৌড়ে যায় দেবী মূর্তির কাছে আর দেখে চাঁদ তখন মহাদেবের বিশাল ত্রিশূলের মাথায় সমান্তরালে এসেছে, আর চাঁদের জ্যোৎস্না এসে স্পর্শ করছে দেবী মূর্তির পাদদেশ। এক দৃষ্টে তাকিয়ে রয়েছে প্রিয়াংশু। আর কিছুক্ষণ, যেই মাত্র সেই রশ্মি স্পর্শ করল দেবীর চরণ, সঙ্গে সঙ্গে এক প্রচণ্ড শব্দ হয়। চমকে ওঠে সবাই। কি হচ্ছে কেউ বুঝতে পারে না। প্রিয়াংশু আচমকাই বলে ওঠে, স্পর্শ শুধু। প্রিয়াংশু দৌড়ে গিয়ে হিরেটা নিয়ে এসে দেবী মূর্তির চরণে স্পর্শ করে দেয়। ইতিমধ্যে প্রিয়াংশুর ফোনটা বাজছে। তুষারবাবু রিসিভ করেছেন। শোনা যাচ্ছে সায়নীর চিৎকার, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। ইতিমধ্যে আবার শব্দটা হয় প্রচণ্ড জোরে। শব্দটা এসেছে মহাকালের মূর্তির পাদদেশ থেকে। তুষারবাবু দৌড়ে গেছেন। কি দেখছেন তিনি? যে পাটাতনটার ওপরে ওই ছন্দটা লেখা ছিল, সেটা আচমকা বেরিয়ে এসেছে বাইরের দিকে, যেন সহস্র রত্নের ঝলকানিতে ঝলসে যাচ্ছে ওদের চোখ। ওই জটাধারী তান্ত্রিক বলে ওঠে, জয় মহাকাল। বেটা, তাড়াতাড়ি প্রভুর সম্পদ এদিকে নিয়ে আয়। মহাকালের রহস্যময় সম্পদের দরজা খুলেছে। দিয়ে দে, ওনার জিনিস দিয়ে দে। এক্ষুনি এটা বন্ধ হয়ে যাবে। প্রিয়াংশু হিরেটাকে তুলে নিয়ে দৌড়ে আসে, তাড়াতাড়ি দিয়ে দেয়। অজস্র মণি মুক্ত রত্নের মাঝে মিশে যায় ওই অভিশপ্ত হিরেটাও। তারপর পাটাতনটা আবার ফিরে যায় নিজ স্থানে, আর সঙ্গে সঙ্গে খুলে যায় মহাদেবের ত্রিনয়ন। আগুনের মতো তীব্র আলোর ছটায় ভরে যায় চারিদিক। ওরা তাকিয়ে দেখে মহাকালের ত্রিনয়নে জলজল করছে সেই হিরেটা। দেখলে পাবে, ধরলে যাবে, কুবের দুয়ার হরণ। বুঝলেন তুষারবাবু, কুবেরের সম্পদের মতো মহাকালের এই সম্পদের একটাও কেউ ধরলে, নিয়ে নিলে ওই ত্রিনয়নের আগুনে সে শেষ হয়ে যাবে। আর নির্লোভ দৃষ্টিতে শুধু দেখলে ওই ত্রিনয়নেই বর্ষিত হবে আশীর্বাদ। সব অভিশাপ কেটে যাবে। তুষারবাবুর হাতে তখনও ফোনটা ধরা। উপাস থেকে ত্রিনা বলে ওঠে, প্রিয়দা হঠাৎ সব শান্ত হয়ে গেছে। সায়নী চোখ খুলেছে। আর কিচ্ছু দেখছি না। আমি ওর চোখে মুখে জল দিয়ে দিয়েছি। ঠিক আছে এখন সব। তোমরা তাড়াতাড়ি ফিরে এসো। প্রচণ্ড ক্লান্তিতে
তুষারবাবু আর প্রিয়াংশু মন্দির প্রাঙ্গণে এলিয়ে শুয়ে পড়ে, কিন্তু মুখে পরম তৃপ্তির হাসি, যেন এক যুদ্ধ জয়ের আনন্দ। তুষারবাবু আকাশের সহস্র তারার দিকে তাকিয়ে ভাবতে থাকেন, সত্যি এ পৃথিবীর কত রহস্যই যুক্তি দিয়ে বিচার করা যায় না। এও এক অদ্ভুত অভিজ্ঞতা, যা তিনি কাউকে বোঝাতে পারবেন না, কিন্তু এ অভিজ্ঞতা চিরটা কাল স্মৃতি হয়ে থাকবে তার মনের খাতায় এক অদ্ভুত অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে। ফিরে এসেছে ওরা। সায়নী সুস্থ আছে, তুষারবাবু ফিরে গেছেন, প্রিয়াংশু সমরেশবাবুকেও সব জানিয়েছে। তৃণাও আজ সকালে বাড়ি চলে গেছে। সন্ধ্যাবেলা বাড়ির ওই ব্যালকনিতে বসে আছে প্রিয়াংশু আর সায়নী। সায়নী বলে ওঠে, আমার জন্য খুব বিপদে পড়ে গেছিলে। সরি সরি প্রিয়। ওসব ভুলে যাও, আমি যে তোমাকে হারিয়ে ফেলিনি এটাই বড় ব্যাপার। আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ তুমি। তোমাকে ছাড়া আমি নিজেকে কখনো ভাবতে পারি না। লাভ ইউ, আই লাভ ইউ, দ্যাটস অল। লাভ ইউ টু। প্রিয়াংশু জড়িয়ে ধরেছে সায়নীকে। প্রিয়াংশুর বাহু বেষ্টনে আজ যেন সায়নীর মনে সব পাওয়ার আনন্দ। চাঁদের জ্যোৎস্না মাখা ব্যালকনিটায় আজ শুধুই ভালোবাসার আবেশ। এতক্ষণ তোমরা শুনছিলে আজকের গল্প বিষ তৃষ্ণা। আমাদের চ্যানেল কোনো ভূত, প্রেত বা কুসংস্কারকে কখনোই প্রশ্রয় দেয় না। এখানে যে গল্পগুলো শোনানো হয় সেগুলো সম্পূর্ণরূপেই কাল্পনিক, তোমাদের আনন্দ দেওয়ার জন্যই তৈরি। তাই যখন কোনো গল্প শুনবে সেই গল্পগুলোকে জাস্ট এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই একদম বাঞ্ছনীয়। যাই হোক, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আর আজকের গল্পটা তোমাদের ভালো লেগে থাকলে গল্পটাকে লাইক করে দিও। আর আরও নতুন নতুন গল্প শোনার জন্য এই চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে নিও কিন্তু। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তোমাদের সাপোর্ট আমাদের ভীষণ প্রয়োজন, তাই সঙ্গে থাকো আর শুনতে থাকো তোমাদের জন্য তৈরি এই চ্যানেলটি, যার নাম অশরীরী।